হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, তোমরা আজকে মূলত দুটো ঘটনা শুনবে। প্রথমটা বহু পুরনো একটা ঘটনা, বলতে পারো ৮০ বছর পুরনো একটা ঘটনা, এবং দ্বিতীয়টা খুব রিসেন্ট একটা ঘটনা। দুটো ঘটনা একদম ভিন্ন টাইপের ঘটনা। প্রথমটা মাছ ধরতে গিয়ে একটা ঘটনা ঘটেছিল, মানে একটা বিলকে কেন্দ্র করে বলতে পারো। দ্বিতীয়টা আমার মনে হয় একটা পরীর ঘটনা। ঘটনাটা 18+। 18+ও বলা যায় না, কারণ আমরা এখানে সেরকম কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি। বাট তাও আমি বলবো, যারা খুব ছোট তারা আজকের এই এপিসোডের দ্বিতীয় ঘটনাটা একটু স্কিপ করে যাও, তারপরে তোমরা শাউট আউটে চলে যাও। বাট প্রথম ঘটনাটা শোনার পরে তোমরা দ্বিতীয় ঘটনাটা তোমরা যদি না চাও তোমরা স্কিপ করে যাও। তো আজকের দুটো ঘটনাই একদম জমজমাট হতে চলেছে, আমি এটুকু বলতে পারি। দুটো ঘটনাই ইউনিক। তো আর একদম কথা বাড়াবো না, আশা করছি তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো, আর আমি জানি তোমরা করেও দিয়েছো। তো চলো আর একদম কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিই আজকের প্রথম ঘটনা। হ্যালো অমিত দা, কেমন আছো? আশা করি তুমি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমার সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই, যে ঘটনাটা অনেকটাই পুরনো বলতে পারো। আশা করি ঘটনাটা শুনে তোমার খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার চ্যানেলে তুমি পড়ে শুনিও। আমি সহ আমার পুরো পরিবার, আমার দাদু খুব খুশি হবে। ঘটনাটা আমার দাদুর বাবাকে কেন্দ্র করে। ওনার নাম ছিল রামু দাস। বর্তমানে তিনি এই পৃথিবীতে আর বেঁচে নেই। এই ঘটনার বছর খানেকের মধ্যেই তিনি মারা যান। তিনি যখন মারা যান তখন ওনার বয়স ছিল 8 থেকে 10 বছর। আর বর্তমানে আমার দাদুর বয়স প্রায় 90-এর কাছাকাছি। তাহলে বুঝতেই পারছো এই ঘটনাটা কত বছর পুরনো। মোটামুটি 80 বছর তো হবেই। আমাদের পরিবার পেশাগতভাবে জেলে, কিন্তু এখন তো আর সেরকম জাতপাতের বিচার নেই, তাই জন্য এখন এই প্রথাটা আমাদের পরিবারের মধ্যে প্রায় উঠেই গেছে বলতে পারো। তখন আমার দাদুর পরিবারের সংসার চলতো মাছ ধরে এবং হাটে বিক্রি করে। ঘটনাটা আমার দাদুর মুখ থেকে আমি যেভাবে শুনেছি আমি সেভাবেই ব্যাখ্যা করলাম, এবং তার ভাষাতেই বাকি ঘটনাটা বললাম। সেই সময় আমাদের গ্রামে খুব খরা দেখা দিয়েছিল। আমাদের সর্ষে সবুজ গ্রামটা কেমন যেন বর্ষার জলের অভাবে শুকিয়ে যেতে শুরু করলো। বৃষ্টি নেই, তবে জল আসবে কোথা থেকে? আর জল না থাকলে মাছি বা কী করে পাবে? তখন আমাদের 10 জনের সংসার, মা, বাবা, দাদু, ঠাকুমা আর আমরা 6 ভাই বোন। আর আয় করার মানুষ একমাত্র আমার বাবা। আর আমরা গরিব মানুষ, দিন এনে দিন খাওয়া। যেদিন যা হতো সেদিন সেটা খরচ হয়ে বেরিয়ে যেত। সঞ্চয়ের কোনো ব্যাপার ছিল না সেই সময় গরিব মানুষদের। তাই আমাদের এত টাকা পয়সাও ছিল না যে আমরা বেশ কিছুদিন সেটা দিয়ে খাবো। এরকমও দিন গেছে, খরার সময় আমার মা গাছ থেকে লাউ পাতা, কুমড়ো পাতা এসব সেদ্ধ করে আমাদের খেতে দিত, মানে ওই ডালের মতো করে আর কি। এভাবে প্রায় 10 দিন কেটে যায়, কিন্তু আস্তে আস্তে সব কিছু শেষ হতে থাকে। একদিন এরকমও গিয়েছে, আমরা না খেয়ে সারাদিন কাটিয়েছি। সেই দিন সন্ধেবেলা দেবদূত কি যমদূত বলতে পারবো না, আমার বাবারই এক পরিচিত আমাদের বাড়িতে আসেন এবং বলেন, রামুদা, সব পুকুর খাল বিলের জল শুকিয়ে গেলেও একটা বিলের জল এখনো তাজা রয়েছে। এমন সময় আমার মা আসে আর বলে, ওই সাহেব বিলের কথা বলছেন? ওখানে তো তেনাদের বাস শুনেছি, ওখানের মাছ তো তেনারা খায়। মাছ পাবার সাধ্য কি আমাদের আছে? আর রাতে ওখানে যাওয়া মানে তো বিপদ। বাবা তখন মাকে বলে, আহ, বড় বেশি কথা বলো না গো তুমি, যাও না, নিজের কাজে যাও। মেয়ে মানুষের কাজ ঘর সামলানো, অত বাইরের জিনিসে মাথা ব্যথা করবে না তো। যাও যাও, ঘরে যাও গা। মা তখন আর কিছু বলেন না, চুপ করে ঘরে চলে আসেন। আমি আর আমার বড়দা ওদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছিলাম। এ সমস্ত কথা বলতে শুনলাম। এরপর বাবা বলল, তাহলে যাওয়া যেতেই পারে, কিন্তু সেখানকার মালিক কিছু বলবে না? তখন সেই লোকটি উত্তরে বলল,
আপনি কি কিছুই জানেন না মশাই? 2 বছর আগে যে কলেরা হয়েছিল, কলেরাতে তো ওই পুকুরের মালিক মারা গেছে। তারপর থেকেই তো আর ওই পুকুরের কোনো মালিকের সন্ধান পাওয়া যায়নি, আর মাছগুলো এইভাবে সুন্দর হয়ে আছে। ভূতের ভয়ে ওদিকে কেউ সিধ হতে চায় না। আমার কথা শোনেন, আপনি ওখানে গেলে অনেক মাছ পাবেন। ছেলেপিলেগুলোকে তো দেখছি কতদিন না খাওয়া। আপনি চলেন, আমার কথা শোনেন, আপনার খারাপ হবে না, ভালোই হবে। বাকি কথাটা বলার আগে সাহেব বিলের সম্পর্কে কিছুটা বলি। সাহেব বিল ছিল আমাদের গ্রামের একটা মস্ত বড় বিল। শুনেছিলাম কোনো এক সাহেব ওই গ্রামের মেয়েকে বিয়ে করে ওই গ্রামে এসে থেকে গিয়েছিল, আর সেখানে তার মস্ত একটা বড় বাড়ি তৈরি করেছিল। গ্রামের সবচেয়ে প্রথম পাকা বাড়ি ওই সাহেবের। যতদূর মনে আছে, সাহেবের ছোট নাতি ছিল এই বিষয় সম্পত্তির একমাত্র মালিক। সে বিয়ে থা কিছুই করেনি এবং কলেরাতে মারা যায়। সেটাই ভদ্রলোকের থেকে আমরা শুনলাম। কলেরার মড়কের আগের থেকে ওই বিলটা নাকি ভুতুরে। সেই সাহেবের নাতি নাকি আজ পাগল টাইপের মানুষ ছিল। সে নাকি ওই ভূতেদের প্রতিদিন রাতে অনেক অনেক খাবার খেতে দিত, তবে সবটাই গ্রামের মানুষের মুখে শোনা। বাবা লোকটিকে বলে, আমার বউকে বলার দরকার নেই, ওরা যখন রাতে ঘুমিয়ে পড়বে আমি তখন তোমাদের সাথে যাব ওখানে মাছ ধরতে, কারণ সংসারটা তো কোনোভাবে চালাতে হবে। মেয়ে মানুষের কি আর এসবে জ্ঞান আছে? ভূত প্রেত এসব নিয়ে মাতামাতি করলে তো আর পেট চলবে না। আমি আর দাদা মিলে সব কথা শুনলাম, আর দাদা আমাকে বলল, চল দাদা, দুজন মিলে ভয় দেখাই, যে মাকে বলে দেব, নয়তো আমাদের সাহেব বিলে গিয়ে ঘুরে আসা হবে না। ভালোই হবে, অনেক ভূত দেখতে পাবো ওখানে। তখন ভূত প্রেত কি সেই সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। লোকটি চলে যাওয়ার পরে আমি আর দাদা মিলে বাবাকে বললাম, তুমি যখন কাকুকে বলছিলে তোমরা ওই সাহেব বিলে যাবে, আমরা সব কথা শুনে নিয়েছি। এবার আমাদেরকেও সাথে করে নিয়ে যেতে হবে, নয়তো আমরা কিন্তু মাকে বলে দেব। বাবা তখন মনে মনে হয়তো চিন্তা করে যে মাকে যদি সব কথা সত্যিই বলে দেয় তবে তো মা অশান্তি করতে পারে রাত বিরেতে। এই জন্য বাবা বলে, ঠিক আছে, তোদেরকে নিয়ে যাব, কিন্তু নিয়ে গিয়ে আমি যা বলবো তোরা কিন্তু তাই শুনবি, আর একা একা কোথাও যাবি না, আমার সাথেই থাকবি। আমরা বাবার কথায় রাজি হলাম। আর ঠিক মাঝরাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আমরা 3 জন মিলে উঠে গেলাম সাহেব বিলের উদ্দেশ্যে। রাস্তায় যেতে কোনো অসুবিধা হয়নি, কারণ গ্রামের সমস্ত রাস্তাঘাটে আমাদের চেনা। কিন্তু আমরা কোনোদিনই সাহেব বিলের দিকে যাইনি। আমরা 3 জন মিলে উপস্থিত হলাম বিলের ধারে। আমাদের কাছে ছিল একটা মাছ ধরার ছিপ আর একটা ছোট্ট লণ্ঠন, যেটা আমার দাদার হাতে ধরা ছিল, আর আমি দাদাকে ধরেছিলাম, আর দাদার হাতে ছিল ছিপটা। বাবা আমাদের বলে, তোরা এখানে বস, লণ্ঠন নিয়ে আমি তোদের পাশে বসছি মাছ ধরার জন্য। আমরা 2 ভাই বসলাম বাবার পাশে, আর বাবা মাছ ধরতে আরম্ভ করলো। বাবা মাছ ধরছে আর একটা ছোট্ট ব্যাগের মধ্যে সেই মাছগুলোকে রাখছে। আমরা যেখানে বসেছিলাম তার হাত 5 দূরে একটা ছোট্ট বট গাছ ছিল। সেই বট গাছের ওখান থেকে একটা ধূপ করে কিছু একটা পড়ার শব্দ পেলাম। আমি আর দাদা এবং বাবা 3 জনই ওইদিকে তাকালাম। আমি শুধু দেখতে পেয়েছিলাম একজোড়া সবুজ চোখ। এরপর আমি জ্ঞান হারাই। যখন আমার জ্ঞান ফেরে দেখি আমি ঘরে শুয়ে রয়েছি, আর দাদা বাবা কাউকে দেখতে পেলাম না। ঠাকুমা সহ মা আর বাকি ভাই বোনেরা রয়েছে। মায়ের আর বড়দার বেশভূষা দেখে আমি স্পষ্টই বুঝতে পারলাম যে আমার বাবা আর এই পৃথিবীতে নেই। সবাই আমার জ্ঞান ফিরেছে দেখে খুশি হলেও মা আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। মা আমাকে জিজ্ঞেস করল, ওই দিন কি হয়েছিল তোদের সাথে? আমি তখন আমার যতটুকু মনে আছে ততটুকু বললাম, কিন্তু আমার বাবার মৃত্যুর কোনো কুল কিনারা খুঁজে পেলাম না। আমি একটু সুস্থ হতে জানতে পারলাম আমার দাদাও আর এই পৃথিবীতে নেই। আমি খুব কষ্ট পেলাম। আমার মনে হলো যে হয়তো আমার দাদার মৃত্যুর জন্য কোনো না কোনোভাবে আমিই দায়ী, কারণ আমি একটু বেশি জেদ করেছিলাম ওখানে যাওয়ার জন্য। তারপরে ভাবলাম যদি আমি বাবাকে সেদিন ওখানে যেতে না দিতাম তাহলেই হয়তো ভালো হতো। আমি এভাবেই নিজেকে নিজের মনে মনে দোষারোপ করছিলাম। এমন সময় আমার আরও 2 দাদা আসে আমার কাছে। একটা কথা বলা হয়নি, আমরা
4 ভাই আর 2 বোন। আর আমার যে দাদা মারা গেছে সে আমার বড়, তার আগে আরও 2 দাদা আছে, আর বোনেরা ছোট। আমার দাদারা এসে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। আমার বড়দার বয়স 20 বছর, মেজদার বয়স 18 বছর ছিল। বাবার মৃত্যুর পর এই 2 দাদার ঘাড়ে পরবর্তী সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে। আবার বড়দা এসে আমাকে বলে, তুই মন খারাপ করিস না, তোর জন্য কিছুই হয়নি, তুই যে বাচ্চা মানুষ, তুই কি করে বুঝবি। আমি তখন দাদাকে বলি, দাদা, বাবার সাথে কি হয়েছিল, আর মেজদার সাথেই বা কি হয়েছিল। বড়দা তখন বলে, সেদিন সকালে ঘুম থেকে উঠে তোদের 3 জনের কাউকেই বাড়িতে দেখতে না পেয়ে মা প্রচণ্ড চিন্তা করতে থাকে। তখন হঠাৎ করেই মায়ের মনে পড়ে যে সাহেব বিলের কথা তো সেই লোকটা গতকাল সন্ধ্যাবেলা এসে বলেছে, তাই জন্য আমাকে আর মেজ দাদা ভাইকে পাঠায় তোদেরকে খুঁজতে। এরপর আমরা ওখানে গিয়ে তোকে, বাবাকে আর সেজ ভাইকে একসাথে অজ্ঞান অবস্থায় পাই এবং আমরা তোদেরকে ঘরে নিয়ে আসি। ঘরে আসার পরে ভাই আর বাবার জ্ঞান ফিরল, তবে তোর জ্ঞান ফিরছিল না। বাবাকে আমরা জিজ্ঞাসা করি যে তোমার সাথে কি হয়েছিল। তখন বাবা বলে, আমরা মাছ ধরছিলাম, এমন সময় আমরা দেখি যে একজনের সবুজ চোখ সেই গাছ থেকে নেমে এলো, আর তোর 2 ভাই অজ্ঞান হয়ে গেল। সেই সবুজ চোখের মালিক এক ছায়ামূর্তি। সে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলো এবং আমার কাছে এসে বলল, আমার পুকুর থেকে মাছ ধরছিস আর আমাকে কিছু খেতে দিবি না? আমি তখন ওকে বললাম, তোমার পুকুর মানে? এই পুকুরের মালিক তো মারা গেছে। এরপর সেই ছায়ামূর্তি আমাকে হাসতে হাসতে বলল, কে বলল আমি বেঁচে আছি? আমি তো মারাই গেছি। নয়তো মাঝরাতে কোনো মানুষ গাছে বসে থাকে শুনেছিস? আমি আর কিছু বলতে পারলাম না। এরপরও আমার পাশে রাখা যে থলিটা, সেই থলি থেকে 2টো মাছ তুলে নিল আর বলল, প্রতিদিন এখানে আসবি আর আমাকে 2টো করে মাছ ধরে দিবি। যদি না দিস তবে সেই মুহূর্তে আমি তোকে মেরে ফেলবো, আর আমি তোর বাড়ির কাউকে ছাড়বো না। এই বলে তোদের সেজ ভাইয়ের মাথায় একবার হাত বুলিয়ে চলে গেল। এরপর বাবা বলে যে বাবার এরপর আর কিছুই মনে নেই, বাবাও অজ্ঞান হয়ে যায়। এরপর বাবা কেমন যেন করে উঠল আর বলল, আমাকে 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 মাছ ধরতে যেতে হবে, আমি না গেলে সবাইকে মেরে ফেলবে। বাবাকে কোনো মতেই মা যেতে দেয় না। সারাটা দিন বাবা চিৎকার করতে করতে বলতে থাকে, আমাকে মাছ ধরতে যেতেই হবে, নয়তো নয়তো আমাকে মেরে ফেলবে, সবাইকে মেরে ফেলবে, আমাকে যেতে দে মাছ ধরতে। সন্ধেবেলা সেজ ভাইয়ের জ্ঞান ফিরে এলো আর সে বলল, মা, আমার ঘাড়ের উপর যেন কেউ একটা বসে রয়েছে, তার সবুজ সবুজ চোখ, আর আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে মা, যেন মনে হচ্ছে আমার মাথাটাকে চিবিয়ে ফেলছে মা। মা মা ছেলে ভাইয়ের মাথায় হাত রেখে বুঝতে পারে যে সেজ ভাইয়ের মাথার ওপরে যেন একটা খুব মোটা হাতের ছাপ, অর্থাৎ কেউ যদি আমাদেরকে গালের মধ্যে খুব জোরে থাপ্পড় মারে, যেরকম 5 আঙ্গুলের দাগ বসে যাবে, ঠিক সেরকমই সেজ ভাইয়ের মাথার চামড়ার ওপর 5 আঙ্গুলের দাগ মা স্পষ্ট অনুভব করতে পারল। কিন্তু সেটা কি করে সম্ভব? আমাদের মাথার চামড়া তো যথেষ্ট শক্ত, তবে সেখানে কিভাবে এত মোটা একটা দাগ হতে পারে? সেই দিন এরা সারা রাত সেজ ভাই মাথা যন্ত্রণায় ছটপট করতে করতে ভোর রাতে মারা যায়, আর বাবা সমানে চিৎকার করতে থাকে, আমাকে মাছ ধরতে দে, নয়তো আমাকে ও মেরে ফেলবে, সবাইকে মেরে ফেলবে। সেজ ভাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করা হয়। এরপর শুরু হয় বাবার আরও জোরে চিৎকার। বাবা তখন অন্য কথা বলতে শুরু করে। বাবা বলে যে আমার কানের কাছে ফিস ফিস করে ওরা কি যেন বলছে, আমাকে যেতে দে মাছ ধরতে, যেতে দে। পরদিন বিকেলবেলা বাবা মারা যায়। মারা যায় বলা ভুল, বাবা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। বাবাকে শ্মশানে দাহ করে আসার পরেই তোর জ্ঞান ফেরে। এত কিছু বলে দাদা থামে। আমি স্পষ্ট দাদার চোখে চিকচিক করতে থাকা জলের ধারা দেখতে পাই। আমি নিজেকেও সামলে রাখতে পারি না, আমিও কাঁদতে আরম্ভ করে দিই। যেহেতু অপঘাতে মৃত্যু, সেজন্য বাবার কাজ 3 দিনে সম্পূর্ণ হয়। কাজ বলতেই নম করে,
কারণ সেই সময় আমাদের সংসারের অবস্থা মোটেই ভালো ছিল না। এরপর আমার সাথে এমন ঘটনা ঘটতে আরম্ভ হয় যেন আমার মাথাটা ফেটে যায়। কেউ আমার কানের কাছে এসে বলতে থাকে, তোর দাদাকে খেয়েছি, তোর বাবাকে খেয়েছি, এবার তুই যদি আমাকে মাছ ধরে না দিস তবে তোকেও খাবো, দিবি কিনা বল। আমি সময় নষ্ট না করে আমার দাদাকে সমস্ত কথা বলি এবং দাদা গিয়ে ঠাকুমা দাদুর সাথে কথা বলে। ঠাকুমা দাদু ঠিক করে যে আমাকে নিয়ে যাবে একটা ঠাকুর বাড়িতে। আমাকে নিয়ে যাওয়া হয়, কিন্তু যেহেতু আমাদের কাল অসৌচ, তাই জন্য আমরা কেউ ঠাকুর বাড়িতে উঠতে পারবো না। তাই জন্য আমার ঠাকুমা দাদু ঠিক করে যে আমার বাবা এবং ছোটদার বাৎসরিক কাজ করে দেবে, তবে আর কাল অসৌচ হবে না। পরদিনই ঠাকুরমশাইকে ডেকে কোনোভাবে বাৎসরিক কাজ করিয়ে দেওয়া হয়। এরপর আমরা ঢুকতে পারি সে ঠাকুর বাড়িতে, আর সেখান থেকে একটা তাবিজ আর মাদুলি আমাদেরকে দেওয়া হয়, আর গঙ্গার জল দেওয়া হয়, বলা হয় সারা বাড়িতে ছেটাতে, আর যেন কোনোদিনও আমরা কেউ ওই বিলের ধারে না যাই। আমরা বিলের ধারে যদি যাই তবে আমাদের বিপদ আসতে পারে। পরবর্তীতে আমি যখন বড় হই আমি জানতে পারি ওই সাহেব বিলের অনেক ইতিহাস আছে। যেমন যে সাহেব ওই বিলটিকে তৈরি করেছিলেন এবং যার সম্পত্তি ছিল, তিনি প্রচুর অত্যাচারী একজন লোক ছিলেন। তিনি তার বাড়ির কাজের লোকদের সাথে কুকুরের ন্যায় ব্যবহার করতেন এবং কোনো ভুল ত্রুটি হলে তাদেরকে মেরে শরীরের টুকরোগুলোকে খণ্ড খণ্ড করে কেটে ওই বিলের জলে ফেলে দিতেন। এই কাজগুলো তিনি নাকি তার স্ত্রীর পরিচালনায় করতেন এবং এই প্রথাটা তাদের বংশানুক্রমে চলে এসেছিল। সেই সম্পত্তি যে বর্তমানে মালিক ছিল, তিনি অনেক দয়ালু মানুষ ছিলেন, কিন্তু তিনি যেহেতু ওই সাহেবেরই সম্পত্তির উত্তরাধিকারী, সেই জন্য সেই সমস্ত আত্মাদের আক্রোশ তার উপরে পড়েছিল। সেই আত্মাদেরকে সাহেব প্রতিদিন কিছু না কিছু খেতে দিতেন, কিন্তু তার মৃত্যুর পর সে আত্মাদের খাবার দেওয়ার কোনো লোক ছিল না। তাই জন্য তারা এইভাবে গ্রামের মানুষকে ছলে বলে কৌশলে ওই সাহেব বিলের ধারে নিয়ে আসত আর তাদের থেকে খাবার চাইতো, আর খাবার না দিলে এরকমভাবেই মেরে ফেলত। আমি তখন ছোট ছিলাম, কিছু বুঝতাম না, তাই জন্য হয়তো আমাকে সেই আত্মা মারেনি, কিন্তু আমার ছোটদা আর বাবাকে মেরে ফেলেছে। তো এই ছিল আমার দাদুর জীবনে ঘটে যাওয়া ঘটনা। যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই বছরটা আশা করি তোমার খুব ভালোভাবে কাটলো। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার 2025। ইতি অবন্তিকা দাস বিশ্বাস। তো বন্ধুরা, এই ছিল একটা বিলের মারাত্মক ঘটনা বলতে পারো। একটা পরিবারের দুজন চলে যাওয়া, দুজনকে হারিয়ে ফেলা কতটা যে ডেঞ্জারাস, মানে কতটা যে বাজে, সেটা শুনলেই খুব খারাপ লাগে। যাদের পরিবারে এমন হয় তারাই একমাত্র জানে যে এমন ঘটনা কতটা বেদনাদায়ক। এমন ঘটনা শুনলে সত্যি মনটা খুব খারাপ লাগে। আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। তো তোমরা যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর একদম দেরি করো না, তোমরা চুপটি করে বসে পড়ো, হোয়াটসঅ্যাপ নাম্বারটা কালেক্ট করে নাও আর ঘটনা নির্দ্বিধায় পাঠিয়ে দাও। আর একটা কথা, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা এখনও বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা বাড়াবো না, এবার আমরা শুরু করে দেব পরের ঘটনা। হাই দাদা, আশা করি তুমি ভালো আছো। আমি ইন্দ্রজিৎ, বয়স 22 বছর, বেলঘড়িয়া থেকে বলছি, মানে ডানকুনির পরের স্টেশন, হাওড়া যাওয়ার দিকে। ঘটনাটি গতকাল অর্থাৎ 25/11/2024 সোমবার রাতে আমার সাথে ঘটে। আমি ছোটবেলা থেকেই একা ঘুমোই আমাদের বাড়ির নিচের ঘরে। আমাদের 3 তলা বাড়ি, ছাদে যাওয়ার আগে একটা ঘর আছে ছোট্ট। তো প্রতিদিনের মতোই সেই দিনও আমি 11টার পর খাওয়া দাওয়া শেষ করে শুয়ে তোমার চ্যানেলের ঘটনা শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়ি জানি না।
রাতে আমি স্বপ্ন দেখি। এবার স্বপ্নে যেটা দেখেছি সেটা বলছি। আমি স্বপ্নে দেখি আমি 3 তলার ছাদে যাওয়ার আগে যে ঘরটা আছে সেই ঘরে দাঁড়িয়ে রয়েছি এবং আমার সাথে আমার একজন ক্লোজ রিলেটিভ দাঁড়িয়ে আছে। সে আমার থেকে 2 বছরের বড় একটা মেয়ে। আমি ব্যক্তিগত কারণে তার নাম উল্লেখ করতে পারছি না। তার সাথে আমি নর্মাল কথা বলছিলাম। হঠাৎ সে আমার কাছে এসে ওইভাবে দাঁড়ানো অবস্থায় ফিজিক্যালিভাবে সমস্ত কিছু করা শুরু করলো। আমি অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি আর আটকাতে পারছিলাম নিজেকে। আমি যেন নিজের জায়গা থেকে এক পাও নড়তে পারছিলাম না, শুধু যা হচ্ছে সেটা দেখে যাচ্ছি। সমস্ত কিছুর মাঝখানে আমার হাতের নখ দিয়ে আমার ঠোঁটের ডান দিকে আঁচড় লাগাই, সেখানটা কেটে যায়। আমি শুধু পাথরের মতো হয়ে দেখছি। আমি অনেক চেষ্টা করেও আমার হাত পা নাড়াতে পারছিলাম না। সব কিছুর পরে যখন তার ইচ্ছা মিটে যায়, সে আমাদের ছাদের বন্ধ করা লোহার দরজার মধ্যে দিয়ে ভেদ করে ছাদে গিয়ে মিলিয়ে যায়। আর এই সমস্ত কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা শুরু করার আগে সে আমায় বলেছিল, আজকের পর থেকে যেন তুই আমাকে দেখে ভয় না পাস। আমি তখন তাকে তার নাম ধরে জিজ্ঞাসা করি, তুমি তো আমাদের রিলেটিভ হও, তাহলে আমার সাথে এটা করার মানেটা কি? এর উত্তরে সে বলে, আমি ওর রূপ নিয়ে এসেছি, এরপর তুই আমাকে আমার নিজের আসল রূপে দেখতে পাবি, তখন যেন ভয় পাস না। এই বলে সে হাসতে হাসতে ছাদে গিয়ে মিলিয়ে গেল। এরপর আমার ঘুম ভেঙে যায়। ঘড়িতে দেখি তখন 4টা বাজে। তখন আমি ভাবি এটা আমি খারাপ স্বপ্ন দেখেছি। আবার জল খেয়ে মাথার ঘাম মুছে শুয়ে পড়ি। এই শীতের মধ্যেও ভোরবেলায় সেদিন আমায় পাখা চালিয়ে ঘুমোতে হয়। আমি এতটাই ঘেমে গিয়েছিলাম। কিন্তু এসব যে সত্যিই আমার সাথে হয়েছিল সেটা বুঝি সকালে ঘুম থেকে ওঠার পর। সকালে আমার 8টা নাগাদ ঘুম ভাঙে। আমি বুঝতে পারি আমার হাত পা ঠোঁট বিষের মতো ব্যথা, শরীর খুব ক্লান্ত লাগছে। আরও অবাক হই, ফ্রেশ হওয়ার পর ব্রাশ করে যখন আয়নায় নিজের মুখ দেখি, তখন লক্ষ্য করি আমার ঠোঁটের নিচে ডান দিকের সেই নখের আঁচড়ের দাগ, যেটা আমি স্বপ্নে দেখেছিলাম। তবে সেই দিনের পর আমার সাথে আর কিচ্ছু হয়নি। তবে সে যে বলে গেছে সে আবার আসবে তার আসল রূপ নিয়ে, আমি জানি না সে কবে আসবে। তবে এখনও পর্যন্ত তার দেখা আমি পাইনি। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে সবাইকে শুনিও। তবে সবার কাছে আমার একটা প্রশ্ন আছে, তোমরা এটাকে আত্মা পিশাচ যাই বলো না কেন, এটা কি ছিল? কেনই বা সে আমার পরিচিত একজনের রূপ নিয়ে এসেছিল? এর উত্তর আমার কাছে জানা নেই। এখন আমার রাতে ঘুমোতে যাওয়ার আগে খুব ভয় লাগে, এই যদি আবার এরকম হয়। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গিয়েছিলাম, যাকে আমি স্বপ্নে দেখেছিলাম সে সম্পূর্ণ সাদা রঙের জামা পরেছিল, ঠিক একজন পরীর মতো। আমার সেই নখের আঁচড়ের দাগ আজও আছে। আমি বাড়ির কাউকে কথা বলতে পারিনি। এটাই আমার ঘটনা। ধন্যবাদ দাদা, ভালো লাগলে পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল আজকের জমজমাট একটা এপিসোড। আশা করছি আজকের এপিসোডের ঘটনাগুলো তোমার ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করনি তারা তাড়াতাড়ি করে দাও। যারা 10:45 আসছো না তারা তাড়াতাড়ি করে চলে আসো, যাতে আমি একটু মোটিভেট হই। চলো এবার আমরা শুরু করে দিই শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ, লাভ লাভ রিয়াক দিয়েছে। সেকেন্ড কমেন্ট করেছে বঙ্গাউন। থার্ড কমেন্ট করেছে প্রভাত রাজা, লাভ লাভ রিয়াক দিয়েছে। তারপরে কমেন্ট করেছে দেবাশিস সরকার, দীপশ্রী দাস, সুমন দেব বর্মন, সৌরভ সাহা, দীপ মালিক, দেবাশিস সরকার, অনন্যা ভৌমিক, সাব্বির আলী, গীতা গোস্বামী লিখেছে, হ্যালো সোনা ভাই, আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম, অপেক্ষার অবসান হলো। তুমি অনেক বড় হও, অনেক অনেক আশীর্বাদ রইল ভাই তোমাকে। থ্যাংক ইউ দিদি। তারপরে কমেন্ট করেছে বিজয় চৌধুরী, এসকে আরাফুল হোসেন, রাকেশ পাঠক, দীপ অফিসিয়াল, সুপর্ণা মুখার্জি, বিশ্বজিৎ দাস, সুদীপ্ত ঘোষ, কৃষ্ণা দত্ত লিখেছে, আমার নামটা হ্যালো করে বলো, আমার নাম দুর্জয় দত্ত। হ্যালো দুর্জয়। তারপরে কমেন্ট করেছে শুক্লা রাজবংশী, পম্পা মহন্ত, জয়ন্তু শীল লিখেছে, অমিতদা কেমন আছো? অনেক দিন পর কমেন্ট করছি, কিন্তু ভৌতিক কথা প্রতিদিন শুনি। আমাদের কলকাতায় বেশ ঠান্ডা পড়ে গেছে, তাই ভৌতিক কথাও জমে গেছে। থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে ডিজে ব্লগার অনিশ, লিখেছে, বাইরে কনকনে ঠান্ডা আর ঢাকার নিচে শুয়ে তোমার কণ্ঠে ঘটনা, জাস্ট অসাধারণ একটা ফিলিংস। থ্যাংক ইউ অনিশ। তারপরে কমেন্ট করেছে সৌর তৃষা, জয়শ্রী গুপ্তা, রাহুল বাগ, অমিত সানাতি,
অক্ষয় অধিকারী, আশিস কোলে, অরিন, সহেলি দে, রেখা পাসমান, রাজু হালদার, কৃষ্ণা জানা, পাপড়ি দোলা লিখেছে এই ঠান্ডায় ভৌতিক কথার ভয়ের সত্যি ঘটনা, তাও তোমার কণ্ঠে, অসাধারণ, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে শঙ্কর চক্রবর্তী, নানু বেরা, এমডি মন, অঞ্জন প্রামাণিক, সুজয়, অভিজিৎ দাস, বর্ষা চ্যাটার্জি, অমিতা ঠাকুর, কার্তিক সাহা, বেঙ্গলি সাগর, সুদীপ্ত ব্যানার্জি, গৌরাঙ্গ মাইতি, বিজয় সরকার, ইন্দ্রাণী রায় লিখেছে অমিত, বেড়াল আমার খুব প্রিয়, আমি আমার বেড়ালদের ফটো তোমাকে দেখাবো ভাই, দোলনার ঘটনাটা খুব আলাদা টাইপের ছিল আর খুব ভালো ছিল, থ্যাংক ইউ দিদি। তারপরে কমেন্ট করেছে সন্দীপ হোর, মনিকা ত্রিপুরা, টুম্পা মালিক, অঞ্জলি মণ্ডল, মণি সাহা লিখেছে আমার নাম পায়েল, আমার বাড়ি ধূপগুড়ি, হ্যালো পায়েল। তারপরে কমেন্ট করেছে রিকা, সুখদেব বিশ্বাস, শিল্পী মল্লিক, তপতি মিত্র, বিজয় সরকার, স্বপ্না বাজাল, সোমা দাস, রাহুল অফিসিয়াল, মলয় চ্যাটার্জি লিখেছে লাস্টের এপিসোডের ঘটনাগুলো খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।